নেপাল এখন সেনার হাতে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এবার নেপালের সেনা সরকার ভেঙে দিতে বললেন, অর্থাৎ নির্দেশ দিল নেপালের সেনা যে সব সাংসদরা আপনারা পদত্যাগ করুন, সেনা এবার দেশ সামলাবে। কিন্তু সেনা তো দেশ সামলাবে কতদিন? তাহলে তারপরে কি? অন্তর্বর্তী সরকার একটা গঠন করতেই হবে যত দ্রুত সম্ভব। সেই গঠন করা অন্তর্বর্তী সরকারের মাথায় কে থাকবেন? বা এরপর যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে নেপালের প্রধানমন্ত্রীর পদে কে বসবেন? পদ খুব মারাত্মক জিনিস। নেপালের প্রধানমন্ত্রীর পদ তো বেশ টলমলো একটা জায়গা। গত 17 বছরে 14 বার সরকার বদল হয়েছে, প্রধানমন্ত্রী বদল হয়েছেন। 15 বারের মাথায় কে প্রধানমন্ত্রী হবেন? এবং এই যে প্রধানমন্ত্রী হবেন তিনি একেবারে তো আগুনের উপরে বসবেন। তার কারণ এখনো পর্যন্ত যারা যারা মন্ত্রিত্বে ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত, তারা যে কী হাল হচ্ছে তাদের তা তো আপনারা দেখছেন। রাস্তায় দৌড় করিয়ে মারা হচ্ছে, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী যারা, তারাও ছাড় পাচ্ছেন না, ধরে ধরে সবাইকে পেটানো হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনকি পার্লামেন্টে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বাড়িও ছাড় পায়নি। ঠিক এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে পুলিশ কোণঠাসা হয়ে গিয়েছে, পুলিশকেও পেটাচ্ছে জনতা, এবং সেনা নীরব দর্শক। কে হবেন তাহলে এবার প্রধানমন্ত্রী? নেপালের প্রধানমন্ত্রী হতে গেলে তাকে জেন জি, অর্থাৎ যারা এই 28 বছরের কম বয়স, তাদের পছন্দের মুখ হতে হবে। তো তাদের পছন্দের মুখ কারা হতে পারেন? অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তাদের জনপ্রিয়তা জেন জির মধ্যে বিপুল হবে। তো জেন জির পছন্দের মুখ কারা হবেন? সক্রিয়ভাবে রাজনীতি হতে পারেন, বা রাজনীতিজ্ঞ নাও হতে পারেন জনপ্রিয়তার শিখরে থাকা কিছু মানুষ যাদের উপর বিশ্বাস রয়েছে জেন জির। এরকম 3টে নাম এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। হয়তো এই 3টে নামের বাইরে কোনো নাম থাকতে পারে, কিন্তু সম্ভাবনার জায়গা এই 3টে নামের মধ্যে একটা নামকেই হয়তো জেন জি তাদের নেতা হিসেবে বেছে নেবেন। 3টে নাম। প্রথম নাম কি? প্রথম নাম সুদান গুরুং। এই সুদান গুরুং হামি নেপাল বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। এই স্বেচ্ছাসেবী সংস্থার কাজ কি? এই স্বেচ্ছাসেবী সংস্থা নেপালের প্রান্তিক স্তরে গিয়ে কাজ করে, মূলত শিক্ষার পরিকাঠামো তৈরি করার চেষ্টা করে। যারা তরুণ, যারা কিশোর, তাদেরই দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনারাও বাচ্চাদের শিক্ষিত করে তুলুন, বাচ্চাদের মধ্যে পড়াশোনার উৎসাহটা বাড়িয়ে তুলুন। এই সব কিছু চেষ্টা করে যায় এই স্বেচ্ছাসেবী সংস্থা, যার মাথায় কে রয়েছেন সুদান গুরুং। এই সুদান গুরুং তিনি 2015 সালে তার এক সন্তানের মৃত্যু হয়। 2015 সালে যে ভয়ানক ভূমিকম্প, এবং তারপর থেকে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করতে শুরু করেছেন, কোথাও একটা মনে হচ্ছে যে তিনি পুরোপুরি তার লক্ষ্য, তার ফোকাস শুধুমাত্র নেপালের মানুষের জন্য কাজ করাকেই তার ফোকাস করে রেখেছেন, বা চাইছেন যে নেপালের মানুষের জন্যই কাজ করবেন। জেন জির মাথায় এটা ঢুকে গিয়েছে। এবং এই যে সুদান পেশায় কিন্তু সুদান গুরুং একজন ডিস্ক জকি বা ডিজে, এবং তার পাশাপাশি তার কাজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স করা, অর্থাৎ মানুষকে তার কথা, তার ন্যারেটিভ, তার দর্শন বোঝানো। যেখানে তিনি বারবার এই নেপো কিড বা নেপো বেবি শব্দগুলো ব্যবহার করেছেন, শব্দবন্ধগুলো। নেপো কিড কি না, নেতা, আমলা, মন্ত্রী, তাদের সন্তানরা দুধে ভাতে আছেন, বিলাস বেসনে আছেন, তারা পার্টি করছে, তারা বিলাসবহুল গাড়িতে রয়েছে, পুলে, সুইমিং পুলে রয়েছে, তারা বাইরে বিদেশে বেড়াতে যাচ্ছে। আর নেপো কিডদের বাইরে যারা আম আদমির তরুণ প্রজন্ম, তারা কি করছে? তরুণ প্রজন্ম চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। নেপালের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, পড়তে গেলে বাইরে যেতে হয়, সেই পয়সা নেপালের মানুষের কাছে নেই। অতএব রোজগার করার জন্য পরিবারের একজনকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে। আর কি নেই? না, নিশ্চয়তা নেই, কোনো জীবিকার কোনো নিশ্চয়তা নেই। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের নিশ্চয়তা আছে, যারা বিলাস বেসনে রয়েছে, তারা ভালো আছে কেন? না, তাদের বাবা মা তারা সরকারে রয়েছে বলে। এই প্রসঙ্গ তুলে আনেন এই সুদান গুরুংয়ের কথায় অনেক মানুষ উদ্বুদ্ধ হন। হামি নেপাল জনপ্রিয় হয়ে ওঠে, এবং হামি নেপাল
মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। ঠিক যেখানে এদের জনপ্রিয়তা শুরু, সেইখান থেকেই ধাক্কাটা শুরু হয় যখন সোশ্যাল মিডিয়া 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই এবার আর এই হামি নেপালের কথা চতুর্দিকে ছড়ানো সম্ভব হচ্ছে না। এই কথাগুলো সরকারের পছন্দ না, জেনজি জানে, কিন্তু জেনজি জানে এই কথাগুলো তাদের নিজেদের কথা। সেই কথা যিনি বলতেন তিনি কে? তিনি সুদান গুরুং। সুতরাং পথে নামাই একমাত্র পথ। যখন এই ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এক্স এগুলো সব বন্ধ হয়ে গেল, তখন একমাত্র টিকটক রয়ে গেছিল। আর সেই জন্য 4 সেপ্টেম্বরে 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করে যাওয়ার পরেও এরকম একটা আন্দোলন সংগঠিত করা সম্ভব হয়েছে টিকটকের মাধ্যমে, ছড়িয়ে ভিডিও ছড়িয়ে। মাত্র 4 দিনের মাথায় কাঠমান্ডুর রাজপথে গণ অভ্যুত্থান। কার জন্য? পিছনে একটাই নাম, সুদান গুরুং। তো সুদান গুরুং পছন্দের একজন লোক। আর একজনের নাম বলতে হবে যিনিও রাজনীতির ব্যাকগ্রাউন্ড নেই, যার ব্যাকগ্রাউন্ড কি, তিনি একজন র্যাপার, র্যাপ মিউজিক করতেন, জনপ্রিয় র্যাপার। নাম বলেন্দ্র শাহ। তো র্যাপ ছেড়ে তারপরে তিনি চলে এলেন রাজনীতিতে। তার জনপ্রিয়তা রাজনীতিতে তার রাস্তা সুগম করে দিল এবং তিনি হয়ে গেলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, যার কথায় জেনজি, তথাকথিত জেনজি বা ইয়ং জেনারেশন, তারা উদ্বুদ্ধ হন, তারা মোটিভেশন পান। করাপশনের বিরুদ্ধে, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলেছেন বলেন্দ্র শাহ এবং জনপ্রিয়তা আরও বেড়েছে তার। এখনও পর্যন্ত জনপ্রিয়তার নিরিখে যাদের নাম বলতে হবে তাদের মধ্যে প্রথম 3টে নামের একটা অন্যতম নাম এই বলেন্দ্র শাহ। এবং তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন, অর্থাৎ কাঠমান্ডুর মেয়র পদে এসেছেন, সেটাও চমকপ্রদ। তার কারণ সে সময় ক্ষমতাসীন দল তাদের সব শক্তি লাগিয়ে দিয়েছিল কাঠমান্ডুর মেয়র পদের জন্য, কিন্তু তারপরেও একেবারে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে এই বলেন্দ্র শাহ জিতে এসেছিলেন। এবং এখনও পর্যন্ত তিনি, ওই যে বললাম আরেকটা নাম সুদান গুরুংয়ের পরে দ্বিতীয় নাম হিসেবে জেনজির পছন্দের মুখ বলেন্দ্র শাহ। 3 নম্বর নাম ভেরি ইন্টারেস্টিং। এই 3 নম্বর নাম যার, তিনি একসময় টিভি অ্যাঙ্কার ছিলেন, অত্যন্ত পপুলার টিভি অ্যাঙ্কার, এবং তার ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে অ্যাঙ্কারিংয়ে। 62 ঘন্টার অ্যাঙ্কারিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তার। যে সময় তিনি অ্যাঙ্কারিং করতেন সে সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে নানা রাষ্ট্রনেতাদের তিনি ইন্টারভিউ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, ফোন কল খুলে দিয়েছেন। আস্তে আস্তে তার জনপ্রিয়তা বেড়েছে। জনপ্রিয়তা বাড়ার পর একটা সময়ের পর তিনি রাজনীতিতে চলে আসেন। রাজনীতিতে আসার পর তিনি একটি দল খোলেন, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চিফ রবি লামিছানে। এই রবি লামিছানের জনপ্রিয়তা এমন জায়গায় চলে যায়, একসময় তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার অফ নেপাল হয়ে যান। পরবর্তীতে রবি লামিছানের জনপ্রিয়তায় শাসক দল ভয় পায় এবং একের পর এক দুর্নীতির অভিযোগে তাকে জেলে পোড়া হয়। জেলে ছিলেন রবি লামিছানে। কেন বলছি জেনজির অত্যন্ত পছন্দের মুখ এই রবি লামিছানে? তার কারণ সুপ্রিম কোর্টে আগুন লাগানো হয়েছে, পার্লামেন্টে আগুন লাগানো হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে, রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর হয়েছে। তার সঙ্গে কি হয়েছে? জেল ভাঙা হয়েছে, শুধুমাত্র একটা মানুষকে জেল থেকে বার করে আনার জন্য। তার নাম রবি লামিছানে। এই রবি লামিছানেকে জেল থেকে বার করে নিয়ে আসা হয়েছে। জেনজির কতটা পছন্দের মানুষ রবি লামিছানে, অন্তত এটা থেকে বোঝা যায় যে রবি লামিছানের জন্য জেল ভাঙতে পারে আন্দোলনকারীরা। বাইরে এসেছেন বিপুল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে। এই মুহূর্তে সেনা শাসন চলছে নেপালে। তাহলে নেপাল যদি শান্তি চায়, জেনজির পছন্দের মানুষকে নেপালের তাকতে বসাতে হবে। সেখানে 3টে নাম ঘুরে বেড়াচ্ছে। 1 সুদান গুরুং, 2 বলেন্দ্র শাহ, 3 রবি লামিছানে। এই রবি লামিছানের দিকে পাল্লা সবচেয়ে বেশি। এবং অত্যন্ত ইন্টারেস্টিংলি নেপালের অনেক মানুষ রবি লামিছানের সঙ্গে জেলেন্সকির তুলনা করেন। তার কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট পদে ভোটে জিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে আসার আগেও একজন টিভি হোস্ট ছিলেন জেলেন্সকি, এবং সেখানেও তার অনেক রেকর্ড রয়েছে। তো একজন টিভি আর্টিস্ট বা টিভি অ্যাঙ্কার যদি রাষ্ট্রপতি হতে পারেন,
তাহলে আরেকজন টিভি অ্যাঙ্কার প্রধানমন্ত্রী কেন হবেন না? জেনজির মধ্যে সে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। 3টি নাম চর্চায়। দেখা যাক, আর কিছুদিনের অপেক্ষা, তার মধ্যে স্পষ্ট হয়ে যাবে এই 3টে নামের মধ্যে থেকে কাকে সবচেয়ে বেশি পছন্দ করছে নেপালের জেনজি। নেপালের তখ্তে কে বসবেন।